জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। বিকেল 4টায় শুরু হবে এই বৈঠক। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 4 উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। সর্বদলীয় এই বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠক আহ্বান করেছে। বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকের আমন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। তবে বিএনপি এই বৈঠকের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে তা জানাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া সময়সীমা শেষ হয়েছে গতকাল। এনসিটিবির সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটি সহ 3 পার্বত্য জেলায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সকালে রাঙ্গামাটি মারি স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। পরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে তারা বলেন, দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। এছাড়া সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি, বান্দরবানেও কর্মসূচি পালিত হয়েছে। বুধবার পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা ঘিরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার অভিযোগ ওঠে স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ অভ্যুত্থানে আঁকা গ্রাফিতি ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন ও সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ব্যানারে। সেখানে আছেন সহকর্মী দেবরাজ দেব। এটা আমরা দেখবো কোন জায়গায় লাঠিচার্জ, পুলিশ যখন ডিসপার্স করে তখন লাঠিচার্জ এমনি হয়। আচ্ছা, আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের ওপরে যে হামলা কারণে আসলে পুলিশের গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশে কথা বলছিল এবং তাদের দাবি শিক্ষার্থীদের সাথে তারা স্বাভাবিক আলোচনা করেছিলেন। সে সময় তারা তাদের সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করতে অনুরোধ করার পরেও তারা আপনার যে কাঁটাতারের বেড়া সেটি ভেঙে ফেলেছে বলে পুলিশ কিন্তু অভিযোগ জানিয়েছে শিক্ষার্থীদের প্রতি। তবে আমরা সরজমিনে কিন্তু সেরকম আসলে চিত্র শিক্ষার্থীদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, শিক্ষার্থীরা ওখানে কিন্তু যাওয়ার সাথে সাথেই কিন্তু আসলে পুলিশ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে। শিক্ষার্থীরা কিন্তু এমনই দাবি করেছেন এবং এর পরপরই আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীদের উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল এবং আসলে লাঠি চার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা এখন কার্জন হলের এখানে রয়েছি। আমি যে আরেকটু দেখাই, এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আপনার নানা রকম স্লোগান দিচ্ছে। স্লোগান দিয়ে কিন্তু আসলে পুলিশের উপরে ক্ষোভ ঝাড়ছেন। আমরা একটা শিক্ষার্থীর বক্তব্য। 12 তারিখে যখন গ্রাফিতি বাতিল করলো তখন কইছিলি, তখন ওরা কিভাবে শিবিরে ঢুকলো? গতকালকে যখন তারা স্টাম্প নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যাইতে দিলি? আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আবারও গণমাধ্যম কর্মীদের কিন্তু আসলে তারা ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীর বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলেন। এই সময় কিন্তু পুলিশ আমাদেরও আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদেরও কিন্তু এই স্থানে থাকার কোনো সুযোগ করে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, আমি বলছিলাম গতকাল যে পাঠ্য বইয়ে একটি গ্রাফিতিকে কেন্দ্র করে আদিবাসী যে শিক্ষার্থী সমাজ তারা বিক্ষুব্ধ হয়ে এনসিটিবির যে ভবনটি রয়েছে সেটি ঘেরাও একটি কর্মসূচি দিয়েছিল এবং সেখানে একদল দুর্বৃত্ত তাদের উপরে হামলা করে। যে হামলায় আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু শিক্ষার্থীরা পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ এবং দেখতে পাচ্ছেন যে পুলিশটা কিন্তু লাঠি নিয়ে। আমরা বলছিলাম যেটা আসলে এনসিটিবির যে ভবনটি সেটি ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে একদল দুর্বৃত্ত এই আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলা করে। আমরা সেগুলো নানা গণমাধ্যমে গতকাল দেখেছি।
আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবরাজ দেব। 17 বছর পর আজ কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে শুভেচ্ছা জানাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়া। সিফাত, বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কখন কারামুক্ত করা হবে বলে জানতে পেরেছেন? নোমান, আজকে আমরা যেটি খবর পেয়েছি দুপুর 2টার মধ্যেই তাকে এই কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জ যেটি অবস্থিত এখান থেকে ছাড়া হবে। তবে আমরা এ পর্যন্ত যেটি দেখেছি যে যেহেতু তিনি নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির সময়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার যে জনপ্রিয়তা ছিল এবং সেটি কিন্তু আজকেও জানান দিচ্ছে। এখানে তার যে নেতাকর্মীরা রয়েছেন 3টি উপজেলার নেত্রকোনা 4 আসনের, তারা এখানে এসে উপস্থিত হয়েছে সকাল থেকে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে তারা নেত্রকোনা ময়মনসিংহ থেকে কেউ কেউ 2 দিন আগে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। যেহেতু জানেন 2 দিন আগে 14 জানুয়ারি তার যে খালাস সেটি দেয়া হয়, তারপর থেকে তারা 2 দিন যাবৎ অপেক্ষা করছেন যে কখন তাকে ছাড়া হবে। তবে আনুষ্ঠানিকভাবে আজকে তাকে কারাগার থেকে কারামুক্তি দেওয়ার যে বিষয়টি সেটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে বাবরের খালাসের যে নথি সেটি এখানে এসে আনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে 2টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। গত 17 বছর যাবৎ জানেন তিনি কারাগারে রয়েছেন এবং চট্টগ্রামের বহুল আলোচিত যে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলার যে ঘটনা সেটি নিশ্চয়ই জানেন। সে সময়েই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেয় হাইকোর্ট এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি যে 6 আসামি রয়েছে তাদেরকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এবং এই যে লুৎফুজ্জামান বাবর, তিনি কিন্তু 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রথমে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হন এবং তারপরে 1996 সালে যেটি 6ষ্ঠ নির্বাচন যেটি হয় বাংলাদেশে এবং 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এই 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং 1996 সালে 7ম যে জাতীয় সংসদ নির্বাচন সে সময় কিন্তু তিনি 2008 সালেও তিনি নেত্রকোনা 4 আসন থেকে লড়ে, তবে সেই সময় তিনি পরাজিত হন। তবে আজকে কিছুক্ষণের মধ্যে তাকে কারামুক্তি দেওয়া হবে এমন খবরে তার যে নেতাকর্মীরা এবং বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিশেষ করে নেত্রকোনা 4 আর এর যে 3টি উপজেলা রয়েছে এবং ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ থেকে এবং ঢাকার আশপাশে থেকে, ঢাকার উপকণ্ঠ থেকে বাবরের যে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য, যেহেতু দীর্ঘ সময় পর তিনি মুক্তি পাচ্ছেন সেক্ষেত্রে তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারা ইতিমধ্যে এখানে অপেক্ষা করছে। তো নোমান, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। ফেলানী সহ সারা দেশে সীমান্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ আয়োজনে কুড়িগ্রামে আয়োজিত হচ্ছে মার্চ ফর ফেলানী। এ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, মার্চ ফর ফেলানী এই আয়োজনে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে? নোমান, সকালবেলাই শুরু হয়েছিল কুড়িগ্রামের কলেজ মোড় থেকে এই মার্চ ফর ফেলানী। এরপর সেখান থেকে সেই মার্চটি অর্থাৎ সেই মিছিলটি প্রথম পথসভা করে পাটেশ্বরী বাজারে, তারপরে এখন রাস্তার মধ্যে আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে দক্ষিণ ব্যাপারীহাট বাজারে এবং এখানে তৃতীয় যে পথসভা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা। এখনও যেহেতু এসে পৌঁছায়নি, সবাই অপেক্ষা করছে যে এখানে কখন আসবেন হচ্ছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। এবং সার্জিস আলম সকালেই যেটি
আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছে, তখন যিনি জানিয়েছিলেন যে আর কোনো সীমান্ত হত্যা যেন না হয় সেই ব্যাপারে আহ্বান জানিয়েছেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সুষ্ঠু বিচার না হলে এবং এই হত্যা বন্ধ না হলে আরও পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেবেন তারা, এটি আমাদেরকে বলেছেন। এবং এটার সাথে 5 দফা দাবিতে এই ফেলানি সহ যত সীমান্ত হত্যা আছে সেই সমস্ত হত্যার বিচার দাবি করা হচ্ছে আজকের এই মাস থেকে, এবং এটি শেষ হবে ফেলানির বাড়িতে গিয়ে। তো এই ছিল আমার কাছে সবশেষ। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না বলে জানিয়েছে এনবিআর। এই খাতে ভ্যাট আগের মতোই 5%ই থাকছে। এদিকে গত 9 জানুয়ারি রাতে শতাধিক পণ্য ও সেবায় আমদানি, উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করে সরকার। তার মধ্যে রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে 15% করা হয়েছিল। এছাড়াও ওষুধ ও মোবাইল খাতের উপরও বাড়তি কর কমতে পারে বলে জানিয়েছে এনবিআর। হিউম্যান মেটানিওমো বা HMPA ভাইরাসে শনাক্ত হওয়া একমাত্র রোগী রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছেন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে সঞ্জিদা নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার স্কয়ার হাসপাতালে পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালের ICUতে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল তার, তবে কিডনি বিকল থাকার পাশাপাশি শ্বাসতন্ত্রের জটিলতা ও রক্তে সংক্রমণ সহ নানা ধরনের শারীরিক জটিলতায় তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার রাত 2টায় মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। আহত সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানান রাত 3:30টার দিকে হাসপাতালে আনা হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে 2টি আঘাত বেশ গুরুতর, মেরুদণ্ডের পাশেও একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ডাকাতির উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।